নমস্কার বন্ধুরা। আজ আমার গল্পের লেখক হলেন ডক্টর নিহার রঞ্জন গুপ্ত, যিনি জন্মগ্রহণ করেছিলেন 1911 সালের 6 জুন এবং তার মহাপ্রয়াণ ঘটে 1986 সালের 20 ফেব্রুয়ারি। আজ আমার সংগৃহীত বইটির প্রকাশনার দায়িত্বে ছিলেন মিত্র অ্যান্ড ঘোষ পাবলিশার্স। এদের সকলের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা নিবেদন করে শুরু করছি আজকের গল্প রাতের গাড়ি। আজ থাকলো অন্তিম পর্ব। প্রজেকশন রুম। অন্ধকার পর্দার উপরে ছবি প্রতিফলিত হলো। আলো ছায়ার মায়া। চলন্ত ট্রেনের একটা কামরা। কামরায় মাত্র 4 জন যাত্রী, 2টি পুরুষ, সুরজিৎ আর অবনীশ। অবনীশের স্ত্রী সুচিতা। বার্থে শুয়ে আছে ওদের 3-4 বছরের শিশুপুত্র রাহুল। অবনীশ ও সুরজিতের হাতে গ্লাস, সামনে একটা হুইস্কির বোতল, ফ্যাট 69। এ কি, গ্লাস তোমার যে খালি অবু? সুরজিৎ বললে। দেখি গ্লাসটা। না ভাই, 4 পেগ হয়ে গিয়েছে, অবনীশ বললে। আরে দূর, নাইট ইজ স্টিল ইয়াং, বহু পথ এখনো বাকি। সুরজিৎ অবনীশের হাতে গ্লাসটা টেনে নিয়ে আবার ঢেলে দেয় বোতল থেকে হুইস্কি। সুচিতা মৃদু মৃদু হাসছে। ট্রেন ছুটে চলেছে। না ভাই, সত্যি মাথার মধ্যে যেন কেমন একটা ঝিমঝিম করছে। মনে হচ্ছে যেন কোথাও এতটুকু হাওয়া নেই। সত্যি কামরার হাওয়াটা যেন কেমন ভারী হয়ে উঠেছে, সুরজিৎ বলল। অবনীশকে দেখলে বোঝা যায় তার প্রচন্ড নেশা হয়েছে। কথাও যেন কেমন একটু জড়ানো জড়ানো, সামান্য টলছে, দাঁড়াতে ঠিক যেন পারছে না। ব্যাপার কি অবু, সত্যি তোমার খুব খারাপ লাগছে নাকি? ফিলিং সিক? অবনীশ তাকালো যেন কেমন ঘোর ঘোর দৃষ্টিতে বন্ধুর দিকে। চলো ওঠো, বাইরে করিডোরে হাওয়া আছে, এসো। একটা হাত বাড়িয়ে বন্ধুকে তুলে সুরজিৎ কামরার বাইরে চলে গেল। ট্রেনের করিডোর। কামরার দরজাপথে সুচিতাকে উঁকি দিয়ে করিডোরে সরে যেতে দেখা গেল। ওবু চলো ওই দরজাটার কাছে, দরজাটা খুলে দিই, ভালো হাওয়া পাবে। হাত ধরে অবনীশকে সুরজিৎ দরজার সামনে নিয়ে গিয়ে দরজাটা খুলে দিল। বলে, দাঁড়াও এখানে, দেখো কেমন চমৎকার হাওয়া। দরজার কপাটের গায়ে হেলান দিয়ে দাঁড়ালো অবনীশ। করিডোরে একটু প্রাণী নেই। সুরজিৎ এদিক ওদিক একবার তাকালো, তারপরেই পিছন থেকে ধাক্কা দিল অবনীশকে। অবনীশের দেহটা ছিটকে ট্রেনের বাইরে অন্ধকারে অদৃশ্য। সুবিমালের পাশে বসেছিল সুনিতা। একটা অদৃশ্য চাপা চিৎকার যেন বের হয়ে এলো সুনিতার গলা থেকে। পর্দায় তখন অন্য দৃশ্য। নির্জন একটা রাস্তা ধরে অবনীশ হেঁটে চলেছে। জামা কাপড় ছেঁড়া, রক্তমাখা, কপালে একটা দীর্ঘ ক্ষতচিহ্ন। দূর থেকে একটা মোটরের হেডলাইট এসে পড়লো অবনীশের উপরে। অবনীশের কিন্তু ভ্রুক্ষেপ নেই। সে যে চাপা পড়তে পারে সেটা যেন সে বুঝতেও পারছে না। গাড়িটা কিন্তু একেবারে অবনীশের সামনে এসে ব্রেক কষে থেমে গেল। এক ভদ্রলোক গাড়ি থেকে নামলেন। এক্ষণে যে চাপা পড়ছিলে, রাস্তা দেখে হাঁটো না। অবনীশ কোনো কথা বলে না, কেমন একবার তাকায় ভদ্রলোকের দিকে। কি হয়েছে তোমার? কোথায় যাচ্ছ? কোথায় যাবে? জানি না, এসো আমার সঙ্গে, আমার গাড়িতে, আমি নাগপুর যাচ্ছি। অবনীশ কোনো কথা বলে না। ভদ্রলোকই অবনীশের হাত ধরে গাড়িতে তুলে নিলেন। আর একটা দৃশ্য, পূর্ণ প্রেক্ষাগৃহ। স্টেজে সুচিতা নাচছে। নাচ শেষ হলে হাজারো করতালি, যবনিকা নেমে এলো। অন্য দৃশ্য, গ্রিন রুম। সুচিতা মেকআপ তুলছে। আয়নায় সুরজিতের ছায়া পড়ল। মেকআপ তুলতে তুলতেই সুচিতা বলে, এসো সুরো।
তুমি যে একেবারে স্টেজে নামার সঙ্গে সঙ্গেই ভিসি করে দিলে। সুচিতা হাসল। সুচিতার কাঁধে হাত রেখে সুরজিৎ বললে, এত বড় প্রতিভা কোথায় ঘরের কোণে এক অন্ধকারে পড়েছিল। সবই তোমার জন্য সুরজিৎ। তবু এখনো যেন কেমন আমার ভয় ভয় করে। কিসের ভয়? যদি 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 সে পাগল নাকি? চলন্ত ট্রেন থেকে পড়লে কেউ বাঁচে? ওসব চিন্তা মন থেকে মুছে ফেলে দাও। হি ইজ নো মোর। নাও, তাড়াতাড়ি প্রস্তুত হয়ে নাও, ফিরতে হবে তো বাড়ি। তুমি যাও, আমি এখনই আসছি, সুচিতা বললে। আলো জ্বলে উঠল। সুবিমল সুনিতার পাশেই বসেছিল। আলো জ্বলতেই সুনিতার মুখের দিকে তাকিয়ে বললে, কেমন লাগলো ম্যাডাম? সুনিতা যেন কেমন বোবা বিহবল দৃষ্টিতে সুবিমলের দিকে তাকায়। কে একজন বললে, সুবিমল দা, আর প্রিন্ট হয়নি? না রে, আরো একটা রিল আউটডোরের রূপেশের প্রিন্ট হতে বাকি আছে। আমি চলি সুবিমল বাবু, সুনিতা বললে। যাবেন? চলুন। সুনিতা বা সুবিমল দেখতে পেল না বাইরে এসে দূরে একটা গাছের নিচে দাঁড়িয়ে ধূমপান করছে ভবতোষ। সুনিতার গাড়ি এসে দাঁড়ালো যখন, সুনিতাকে তুলে দেয় সুবিমল গাড়ির দরজা খুলে। বললে, কাল ঠিক 10টায় শুটিং। গাড়ি 8টায় কিন্তু আনতে যাবে আপনাকে ম্যাডাম। ওই সেটটায় অনেক কাজ বাকি। সুনিতার দিক থেকে কোনো সাড়া এলো না। গাড়ি ছেড়ে দিল। রণজিৎ কিন্তু প্রজেকশন রুম থেকে বের হয়নি। একা সে একটা চেয়ারের উপর যেন ঝিম মেরে বসেছিল। রূপেশের আউটডোর শুটিংয়ের দিন সে যেতে পারেনি। দৃশ্যটা ও আজই প্রথম দেখল পর্দায়। ছবির এডিটর জয়ন্ত চৌধুরী ও ক্যামেরাম্যান অনিলের সামনে এসে দাঁড়ালো। কি হলো রানা সাহেব, কেমন দেখলেন? আউটডোর তো আপনি দেখেননি, অনিল বললে। ভালো, সংক্ষিপ্ত জবাব রণজিতের। বলে রণজিৎ উঠে বাইরে আসতেই সামনে একেবারে ভবতোষ দত্তর সঙ্গে মুখোমুখি। রণজিৎ বাবু, আজ তো পেমেন্ট ডে, ভবতোষ বললে। রণজিৎ কেমন যেন অসহায় দৃষ্টিতে তাকায় ভবতোষের দিকে। ভবতোষ বলে, কি ব্যাপার, শরীর খারাপ নাকি? না না, ঠিক আছে। কি বলছিলেন বলুন। পকেট থেকে একতারা নোট বের করে ভবতোষ বললে, নিন, এর মধ্যে 4,000 আছে। আপনার আর সুবিমল বাবুর চেক কাল সকালে গিয়ে নিয়ে আসবেন। রণজিৎ হাত বাড়িয়ে নিঃশব্দে টাকাটা নিল। আপনাদের আজ শুটিং নেই? না, প্যাক আপ হয়ে গিয়েছে, রণজিৎ বললেন। আমি পরশুর প্লেনে একবার বোম্বে যাচ্ছি, ফিরতে 3-7 দেরি হবে। এর মধ্যে টাকার দরকার হলে কাল বলবেন, ব্যবস্থা করে যাব। সুবিমল এসে দাঁড়ালো। কখন এলেন মিস্টার দত্ত? এই টাকাটা দিতে এসেছিলাম। এবার তো গল্পের শেষটা আমার জানা দরকার মিস্টার দত্ত, সুবিমল বললে। আমি কদিনের জন্য পরশু একটু বোম্বে যাচ্ছি, ফিরে এসে আপনার সঙ্গে বসবো একদিন। শেষ সিকোয়েন্সটাই তো বাকি। হ্যাঁ, সেটা হলেই তারপর সবটুকু নিয়ে আপনার সঙ্গে আলোচনা করব। কিছু যদি রিটেক করতে হয় বা যা প্রয়োজন মনে করবেন। আজ এলেন না? প্রজেকশন ছিল, যতটা প্রিন্ট করা হয়েছে। আমি ছবি কি বুঝি বলুন সুবিমল বাবু? ভবতোষ মৃদু হেসে বলল, তাহলেও আপনি প্রডিউসার, তাছাড়া ডিস্ট্রিবিউটরের সঙ্গেও কথাবার্তা বলতে হবে। আগে ছবি শেষ হোক, তখন দেখা যাবে। আচ্ছা সুবিমল বাবু, চলি। ভবতোষ একটা প্রাইভেট গাড়ি মাস ভাড়ায় নিয়েছেন। ইঙ্গিতে সে গাড়িটাকে সামনে আসতে বলল। গাড়ি সামনে এলো। ভবতোষ গাড়িতে উঠে বসল। ওই দিনই রাত 9টা নাগাদ হবে। একটু আগে ট্রাঙ্ক কলে মিতুলের সঙ্গে কথা বলেছে ভবতোষ। ভবতোষ তার সুইটে একা একা বসে ড্রিঙ্ক করছিল। ডোরবেল বেজে উঠল। ইয়েস, কাম ইন।
ঘরের দরজা খুলে ভিতরে প্রবেশ করলো রণজিৎ। রণজিৎ ঘরে ঢুকে একবার চারিদিকে তাকিয়ে নিল। না, ঘরের মধ্যে আর দ্বিতীয় প্রাণী নেই, একমাত্র ভবতোষ দত্তই সোফায় বসে। আসুন আসুন, রণজিৎ বাবু যে, কি ব্যাপার, কোনো বিশেষ দরকার আছে নাকি? রণজিৎ নিঃশব্দে ভবতোষের মুখের দিকে একবার তাকালো, তারপর মৃদু কণ্ঠে বললে, হ্যাঁ, একটু দরকার ছিল। বসুন, আরো টাকার দরকার বোধ হয়। না। রণজিৎ যেমন দাঁড়িয়েছিল তেমনই দাঁড়িয়েই পূর্ববৎ মৃদু কণ্ঠে সংক্ষিপ্ত জবাব দিল। ভবতোষ বলল, বসুন, হ্যাভ সাম ড্রিঙ্ক। নো থ্যাঙ্কস। গলার শটটা যেন ঈষৎ জড়ানো মনে হলো রণজিতের। এতক্ষণে মনে হলো রণজিতের দিকে তাকিয়ে ভবতোষের। রণজিৎ রীতিমতো মদ্যপান করে এসেছে, সামান্য যেন টলছেও। মনে হচ্ছে ইউ হ্যাড সাম পেগস। তা হোক, হ্যাভ সাম ড্রিঙ্ক মোর। আপনার তো 4-5 পেগ কিছুই না। তাও জানেন? তা জানি বই কি, বসুন, বলে ভবতোষ অন্য একটা গ্লাসে হুইস্কি ঢেলে জল মেশাতে মেশাতে বলল, আপনার তো বরাবর জলই হুইস্কিতে চলে। তাও জানেন? বসতে বসতে রণজিৎ বলল। ভবতোষ এবারে আর কোনো জবাব দিল না, মৃদু হেসে গ্লাসটা রণজিতের দিকে এগিয়ে ধরল। নিন, না হলে যে আপনার আবার গ্যাস্ট্রিক ইরিটেশন হবে। রণজিৎ গ্লাসটা হাতে নিয়ে একটা দীর্ঘ চুমুক দিয়ে বললে, তুমি আজও বেঁচে আছো। কি বললেন? ভবতোষ চকিত হয়ে রণজিতের মুখের দিকে তাকালো। বলছিলাম, হিমানীশ সেন, তাহলে তুমি আজও বেঁচে আছো। কি বলছেন আপনি? কিছু বুঝতে পারছো না? রণজিৎ পকেটে হাত চালিয়ে একটা পিস্তল বের করে সামনে দাঁড়িয়ে বললে, এবার যাতে দ্বিতীয়বার আবার না বেঁচে উঠতে পারো সেই ব্যবস্থা করতে এসেছি। ভবতোষের চোখে মুখে কোনো বিস্ময় বা এতটুকু উদ্বেগও যেন প্রকাশ পায় না। কয়েকটা মুহূর্ত রণজিতের দিকে তাকিয়ে যেন শান্ত গলায় বলল, ওটা পকেটে রেখে দাও রণজিৎ বাবু, কারণ আজ যে তুমি আসবেই আমার কাছে তা আমি জানতাম। জানতে, তাই না? জানতাম বইকি, আর সে কারণে আমি প্রস্তুত হয়েই ছিলাম। তুমি জানো না, ঘরে আমার টেপ রেকর্ডার চালু আছে। তোমাকে ঢুকতে দেখেই সেটা সুইচ অন করে দিয়েছি। তোমার আমার প্রতিটা কথা টেপ হয়ে যাচ্ছে। টেপ হয়ে যাচ্ছে? মৃদু হাসলো ভবতোষ। ভয় পেলে? উঠে দাঁড়ালো ভবতোষ। ভয় পেলে তো কাউকে হত্যা করা যায় না। একবার 8 বছর আগে আমার বিশ্বাস আর ভালোবাসার দুর্বলতা নিয়ে মদ্যপান করিয়ে নেশাগ্রস্ত করে চলন্ত ট্রেন থেকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিলে আমাকে, তোমার আর সুনিতার পথ থেকে চিরদিনের মতো সরিয়ে দেওয়ার জন্য। বলতে বলতে পিস্তল ছোড়বার উদ্যোগ করতেই রণজিৎ কিছু বুঝবার আগেই ভবতোষের জুতো সমেত পায়ের লাথি রণজিতের কবজিতে আঘাত করে এবং সঙ্গে সঙ্গে রণজিতের হাতের পিস্তলটা ছিটকে গিয়ে ঘরের কোণে পড়ল। রণজিৎ হতভম্ব। ভবতোষ এগিয়ে গিয়ে পিস্তলটা তুলে নিল ঘরের কার্পেটের উপর থেকে। তারপর ফিরে এসে শান্ত গলায় বললে, দুর্ভাগ্য তোমার রণজিৎ, 8 বছর আগেকার নির্বোধ হিমানীশ সেন আজ আমি নই। একদিক দিয়ে অবশ্যই সে রাতের গাড়ির প্রচেষ্টা তোমার সফল হয়েছে। আজ যাকে তোমার সামনে দেখছো সে ভবতোষ দত্ত, বি ডাট। ফ্যাল ফ্যাল করে কেমন যেন বোবা অসহায় দৃষ্টিতে চেয়ে থাকে রণজিৎ ভবতোষের মুখের দিকে।
ভবতোষ একবার তাকালো রণজিতের দিকে। পিস্তলটা তখনও তার ডান হাতে ধরা। বাঁ হাত দিয়ে সিগারেট কেস থেকে একটা সিগারেট বের করে 2 ছোটে সিগারেটটা চেপে ধরে বাঁ হাত দিয়ে মিউজিক্যাল লাইটারটা দিয়ে সিগারেটে অগ্নিসংযোগ করলো। রণজিতের দিকে তাকিয়ে তারপর পূর্ববৎ শান্ত গলায় বলল, যদিও ব্যাপারটা রীতিমতো অবিশ্বাস্য, নাটক নভেলেও বড় একটা আগাগোড়া ঘটে না, তবু জানো তো প্রবাদটা, ওই যে ট্রুথ ফিকশনের চাইতেও স্ট্রেঞ্জার। রণজিৎ নির্বাক। কি হলো? তোমাকে যেন বেশ একটু নার্ভাসই মনে হচ্ছে রণজিৎ। এই ঠান্ডাতেও তোমার কপালে দেখছি শ্বেতবিন্দু। এক কাজ করো, তোমার সামনের ওই বোতলটা দেখো, তোমারই এক সময়কার প্রিয় ব্র্যান্ডের স্কচ হুইস্কি। ডিম্পল আছে, তোমার জন্যই ওটা আমি ওখানে রেখেছি। যতটা খুশি গ্লাসে ঢেলে গলাটা ভিজিয়ে নাও অ্যান্ড হ্যাভ সাম স্মোক। দেখো ওই যে রয়েছে ওখানেই তোমার প্রিয় ব্র্যান্ড 555 সিগারেটের প্যাকেট, ওটাও তোমার জন্যই আনানো। রণজিৎ মল্লিক যেন একেবারে পাথর, কপাল জুড়ে ঘামের বিন্দুগুলো আবার যেন স্পষ্ট হচ্ছে। পুয়ার রণজিৎ। ভবতোষ মৃদু হাসল, তারপর ডান হাতে পিস্তলটা তেমনি ধরে বাঁ হাতটা বাড়িয়ে পাশের ত্রিপয়ের ওপর রক্ষিত ফোনের রিসিভারটা তুলে নিয়ে শান্ত গলায় বললে, হ্যালো রিসেপশন, বি ডট স্পিকিং ফ্রম সুইট নাম্বার 18, প্লিজ পুট মি টু নিয়ারেস্ট পুলিশ স্টেশন। হ্যাঁ হ্যাঁ, পুলিশ স্টেশন। কথাগুলো বলে ভবতোষ রিসিভারটা নামিয়ে রাখল। সুনিতাকে বারবার রণজিৎ যাই বলুক না কেন, মাস 2 আগে হোটেলের ওই ঘরটিতে বসেই রাতের গাড়ি গল্পের গোড়ার অংশটা শুনেই মনে মনে বেশ খানিকটা সে চঞ্চল হয়ে পড়েছিল। এবং এও ঠিক, প্রথম হতেই ভবতোষ দত্তর চেহারা, চালচলন, কথাবার্তা, হাসি মনের মধ্যে একটা দ্বন্দ্ব জাগিয়ে তুলেছিল। কিন্তু সঙ্গে সঙ্গেই তার মনে হয়েছে, মনকে বুঝিয়েছে সে, ব্যাপারটা শুধু অবিশ্বাস্যই নয়, অকল্পনীয়। আর তাই সুনিতা যখন বারে বারে তাকে সেই ইঙ্গিত করেছে, এমনকি ছবি থেকে সরে দাঁড়াতে পর্যন্ত চেয়েছে, সুনিতাকে ব্যাপারটা অবিশ্বাস্য বলে বললেও নিজের মন থেকে কিন্তু কথাটা একেবারে মুছে ফেলতে পারেনি। মনের মধ্যে কোথায় যেন একটা অদৃশ্য কাঁটা খিচখিচ করে বিঁধেছে। ছবির প্রথমাংশ যেদিন তোলা হয়, রণজিৎ ফ্লোরে উপস্থিত ছিল না। ভবতোষী কৌশলে সুবিমলকে দিয়ে অন্য কাজে ব্যাপৃত রেখেছিল। আজ দুপুরে ছবির প্রজেকশন দেখবার পর ও ডায়লগগুলো শুনবার পর সেই পুরাতন দ্বন্দ্বটাই যেন তার মনে ঝড় তোলে। ভবতোষ তাকে স্টুডিওতে টাকা দিল, টাকা নিয়ে সে সোজা নিজের বাড়িতে চলে গেল। ঘরে ঢুকেই থমকে দাঁড়ালো। টেবিলের ওপরে এক বোতল স্কচ হুইস্কি, বোতলের গলায় একটা কালো রিবন ফাঁস দিয়ে বাঁধা, সঙ্গে একটা কার্ড ও এক প্যাকেট 555 স্টেট এক্সপ্রেস সিগারেট। প্রীতকে চেঁচিয়ে ডাকলো রণজিৎ, গোপাল, এই গোপাল। গোপাল এসে ঘরে ঢুকলো। আগে ডাকছিলেন? হ্যাঁ, ওইসব কোথা থেকে এলো? একজন দুপুরে দিয়ে গিয়েছে। কে? একটা ড্রাইভার, বললে তার সাহেব আপনার জন্মদিনে পাঠিয়ে দিয়েছেন। আমার জন্মদিনে? আগে তাই তো বলে গেল। রণজিৎ ক্যালেন্ডারের দিকে তাকালো। 23 ফেব্রুয়ারি। হঠাৎ বহু ভুলে যাওয়া 23 ফেব্রুয়ারিটা যেন রণজিতের নতুন করে মনে পড়ল। সত্যিই তো 23 ফেব্রুয়ারি তার জন্মদিন। কিন্তু কে পাঠালো তার প্রিয় হুইস্কি আর সিগারেট? বোতলটা হাতে তুলে কার্ডটা পড়ল। কার্ডে লেখা, মেনি হ্যাপি রিটার্নস অফ 3 ফেব্রুয়ারি, বি ডট। হঠাৎ হাত ফসকে বোতলটা নিচে পড়ে চুরমার হয়ে গেল। তীব্র অ্যালকোহলের গন্ধে ঘরের বাতাস যেন ভরে উঠল। দুপুরে ছবির প্রজেকশন দেখার পরই মনের মধ্যে যে চিন্তাটা তাকে অস্থির চঞ্চল করে তুলেছিল, যে নিষ্ঠুর সত্যটা বারবার তাকে খোঁচা দিচ্ছিল, সেটার মধ্যে যেন আর কোনো সংশয় থাকে না। না, আর কোনো সংশয় নেই। ওই ভবতোষ দত্ত আর কেউ নয়, হিমানী সেন।
ব্যাপারটা যত অবিশ্বাস্য এবং অকল্পনীয় হোক না কেন, রণজিৎ সবটাই বুঝতে পারে। ও আর কেউ নয়, হিমানিশ সেন। অস্ফুট কণ্ঠে বারবার উচ্চারণ করতে থাকে নামটা, হিমানিশ, হিমানিশ, হিমানিশ। তারপরে আলমারি থেকে বোতল বের করে নিয়ে হুইস্কি অনেকটা গলায় ঢেলে দিল রণজিৎ। হিমানিশ মরেনি সে রাত্রে। তাকে চলন্ত গাড়ি থেকে ঠেলে ফেলে দেওয়া সত্ত্বেও যেভাবেই হোক সে মরেনি। আর আজ 8 বছর পরে সেই হিমানিশ সেনই ভবতোষ দত্ত হয়ে ফিরে এসেছে, আমার সামনে এসে দাঁড়িয়েছে। এই ছবি করা এবং তাকে ও সুনিতাকে ছবির মধ্যে জড়ানো, সব ব্যাপারটার মধ্যেই তার একটা সুষ্ঠু পূর্ণ পরিকল্পনা আছে। কিন্তু কি সে পরিকল্পনা? কি চায় হিমানিশ? সেটা তার প্রতিশোধ। প্রতিশোধ? তবে কি প্রতিশোধ নিতেই ভবতোষ এইভাবে ধীরে ধীরে জাল বিছিয়েছে এবং সে জালে সে আর সুনিতা দুজনাই আজ আটকা পড়েছে? হ্যাঁ, আর তার কোনো সন্দেহ নেই, ভবতোষ দত্ত হিমানিশ ছাড়া আর কেউ নয়। হিমানিশ কি চায় আজ? তাদের দুজনাকে কি হত্যা করতে চায়? যেমনি করে এক রাত্রে তারা দুজনে নেশাগ্রস্ত করে হিমানিশকে হত্যা করবার চেষ্টা করেছিল। কিন্তু তাই যদি হয়, তো তার জন্য এমন একটা পরিকল্পনা নেবার কি প্রয়োজন ছিল? অনায়াসেই তো সে তাদের দুজনকে হত্যা করতে পারত। তবে কি? আবার মনে হয় রণজিতের, ভবতোষ তাদের দুজনকে আদালতের কাঠগড়ায় নিয়ে গিয়ে দাঁড় করাতে চায়। আদালত? রণজিৎ যেন চোখের সামনে দেখতে পায় আদালতের কাঠগড়ায় সে দাঁড়িয়ে, আর সাক্ষীর কাঠগড়ায় দাঁড়িয়ে হিমানিশ। মহামান্য আদালত, ওই সেই লোক যে একদিন বন্ধুত্বের সুযোগ নিয়ে, বিশ্বাসের সুযোগ নিয়ে তার একান্ত সুহৃদকে হত্যা করবার চেষ্টা করেছিল, চলন্ত গাড়ি থেকে ঠেলে ফেলে দিয়ে। না না না, হিমানিশ ভুল করেছে। প্রথমত সে রাত্রের ঘটনার যেমন কেউ সাক্ষী নেই, তেমনি 8 বছর পরে এক রাত্রির একটা ঘটনাকে সত্য বলে প্রমাণ করাও দুঃসাধ্য। আবার খানিকটা নেট হুইস্কি গলা ঢেলে দিল রণজিৎ। কিন্তু নেশা আর সেই সঙ্গে চিন্তা, দুটোর ক্রিয়া যেন ক্রমশ এক ভয়াবহ সংকল্পের দিকে 8 বছর পরে আবার আজ ঠেলতে থাকে। সে তাকে সেই সুযোগটাই বা দেবে কেন? মনের ভেতর থেকে শয়তানি তাকে খোঁচাতে থাকে। আবার নেট হুইস্কি গলায় ঢেলে দিল রণজিৎ। নেশা যত মাথার মধ্যে ছড়িয়ে পড়তে থাকে, ততই যেন একটা ক্রূর সংকল্প মনের মধ্যে ধীরে ধীরে দানা বেঁধে উঠতে থাকে। হঠাৎ চমক ভাঙল, ঢং ঢং করে ঘড়িতে 8টা বাজতে। উঠে দাঁড়ালো রণজিৎ। আর দেরি করা নির্বুদ্ধিতা, বিড়বিড় করে আপন মনেই বলে রণজিৎ, এক্ষুনি, এই মুহূর্তেই, নচেত হয়তো সুযোগ আর পাবো না। গায়ে একটা কালো ওভারকোট চাপালো, মাথায় একটা ছোট্ট ক্যাপ, তারপর ড্রয়ার থেকে পিস্তলটা বের করে তার ছোট্ট চেম্বারে লোড করে নিল। পিস্তলটা পকেটে পুড়ে ঘরের আলোটা নিভিয়ে বের হয়ে এলো। বাড়ি থেকে বের হয়ে ট্যাক্সিতে নয়, ট্রামে চেপেই সে এক সময় হোটেলের সামনে এসে নামলো। নিয়ন আলোয় হোটেলের নামটা জ্বলছে নিভছে। হোটেলে প্রবেশ করে লিফট দিয়ে নয়, সিঁড়ি বেয়ে, যা সাধারণত বড় একটা কেউ ব্যবহার করে না। 3 তলায় উঠে গেল রণজিৎ। করিডোরে একজন হোটেল বয়ের সঙ্গে দেখা হলো। সে কোনো একটা রুমে রাতের খানা নিয়ে যাচ্ছে। আর কাউকে চোখে পড়ে না করিডোরে। এগিয়ে গিয়ে ভবতোষের সুইটের সামনে দাঁড়িয়ে একবার করিডোরের এ মাথা ও মাথা দেখে নিল। না, কেউ নেই কোথাও। দরজার বেলটা টিপল। ভিতর থেকে আওয়াজ এলো, কাম ইন। একটা ভয় ছিল, ভবতোষের ঘরে আর যদি কেউ থাকে। কিন্তু ভিতরে পা দিয়ে দেখলো, না, আর কেউ নেই। একা ভবতোষ বসে বসে ড্রিঙ্ক করছে, পরনে পায়জামা কিমানো। আসুন আসুন রণজিৎ বাবু, যে কি ব্যাপার? হ্যালো, পুলিশ স্টেশন? কে? পুলিশ স্টেশন? হ্যাঁ, এক্ষুনি একবার এই হোটেলে সুইট নাম্বার 18 আসতে হবে। অ্যান অ্যাটেম্পট অফ মার্ডার। হ্যাঁ, হাতে নাতে আততায়ী ধরা পড়েছে। হ্যাঁ, একটু তাড়াতাড়ি আসবেন। ফোনে রিসিভারটা নামিয়ে রাখলো ভবতোষ। হাতে তার তখনও ধরা পিস্তল। সামনে বসে স্থানুর মতোই যেন রণজিৎ। রণজিৎ বাবু, কি হলো? ঢেলে দেবো গ্লাসে একটা পেক? ভবতোষ বললে রণজিতের মুখের দিকে তাকিয়ে। নেশারক্তিম বিহবল চোখে একবার তাকালো রণজিৎ ভবতোষের দিকে।
একজন সুন্দরী স্ত্রীলোককে পাওয়ার ইচ্ছা কারো মনে জাগা স্বাভাবিক রণজিৎ। সেই জন্য তোমায় আমি কোনো দোষ দিই না। বিশেষ করে সেই স্ত্রীলোকের দিক থেকে যদি উৎসাহ থাকে তাহলে তো ব্যাপারটা চুকেই গেল। আরে এটাও তোমার বোঝা উচিত ছিল কোন চরিত্রের স্ত্রীলোক সে যে স্বামী পুত্র থাকা সত্ত্বেও অন্যের প্রতি ঝোঁকে, এবং আজ সে যেমন তোমার দিকে ঝুঁকেছে একদিন আবার আরো কারো দিকে তোমাকে ছেড়ে ঝুঁকতে পারে, ঠিক তেমনি করেই। কিন্তু রণজিৎ, তুমি তোমার অতকালের বন্ধু হিমানিশির সঙ্গে অত বড় প্রতারণা করলে কি করে? রণজিৎ চুপ। ভবতোষ বলতে থাকে, হিমানিশ সে রাত্রে মরে গেলে সব লাঠাই চুকে যেত। তারপর তার লুপ্ত স্মৃতিও যদি না আবার ফিরে আসতো 8 বছর পরে, সেই সঙ্গে তার মনে না পড়ে যেত তার অকৃত্রিম সুহৃদ ও তার নিজের স্ত্রী চরম বিশ্বাসঘাতকতার কথাটা, তবে তো আজকের এই রাতটাও কোনোদিন আসতো না। রণজিৎ, তুমি বুঝবে না, বুঝবে না। ঘরের ভিতরে ডোরবেলটা আবার বেজে উঠল। আসুন, ভিতরে আসুন, দরজা খোলাই আছে। ভবতোষের কথা শেষ হওয়ার আগেই হোটেলের ম্যানেজার মিস্টার সাহানি হন্তদন্ত হয়ে এসে ঘরে ঢুকলেন। মোটা মানুষ সাহানি তখন হাঁপাচ্ছেন। রিসেপশন থেকে খবরটা পেয়ে ছুটে এসেছেন। কি ব্যাপার মিস্টার ডাট, পুলিশকে ইনফর্ম করেছেন কেন? শান্ত গলায় বললে ভবতোষ। আসুন মিস্টার সাহানি। কি করি বলুন? আমাকে হত্যা করবার চেষ্টা করা হয়েছিল। হত্যা করবার চেষ্টা? কি বলছেন স্যার? কেমন যেন বোকার মতোই অসহায় দৃষ্টিতে কথাটা বলে সাহানি। একবার ভবতোষ ও অন্যদিকে উপবিষ্ট রণজিতের দিকে তাকালেন। হ্যাঁ, ওই যে ভদ্রলোক, ওই যে বসে আছেন উনি। হাতের পিস্তলটা দেখিয়ে ভবতোষ বললে, এই পিস্তলটা দিয়ে আমাকে হত্যা করবার চেষ্টা করেছিলেন। সাহানি আর একবার ভবতোষ ও একবার রণজিতের দিকে তাকালেন। উনি মানে আপনাকে সত্যি বলছেন? একটা মিথ্যা বলবার জন্য আর যাই করি, পুলিশকে আমি এত রাত্রে হোটেলে কিছু নিশ্চয়ই ডাকতে পারি না। কি সর্বনাশ কথা আমার হোটেলে। সাহানিকে থামিয়ে দিয়ে ভবতোষ বললে, ভয় নেই আপনার মিস্টার সাহানি। সংবাদপত্রে আজকের রাতের এই ঘটনার সংবাদটা যাতে না বের হয় সেই জন্য পুলিশকে আমি বিশেষ করে বলে দেব, আর আমি নিজেও সেটা চাই না। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ মিস্টার ডাট। কিন্তু উনি কে? আপনি ওকে চেনেন নাকি? দীর্ঘদিনের পরিচয় আমাদের। বলেন কি? আর উনি কিনা আপনাকে? আবার ওই মুহূর্তে ঘরের বেলটা বেজে উঠল। পুলিশ এলো বোধহয়। আসুন, ভবতোষ বললে। একজন পুলিশ অফিসার ও দুজন সেপাই এসে ঘরে ঢুকলো, সবাই ইউনিফর্ম পরা। আসুন ইন্সপেক্টর, গুড ইভিনিং। গুড ইভিনিং। মিস্টার ডাটকে যিনি ফোন করেছিলেন? ইন্সপেক্টর প্রশ্ন করল। ভবতোষ বললে, আমি বি ডাট নামে এখানে পরিচিত। আমি আপনাকে আসতে বলেছিলাম। আপনি? আমার কাহিনী দীর্ঘ, সবই আপনাদের আমি জানাবো, এবং সে কাহিনী না জানলে উনি কেন আমাকে হত্যা করতে এসেছিলেন আজ তাও আপনি বুঝতে পারবেন না। উনি উনি আপনাকে? হ্যাঁ ইন্সপেক্টর, এই পিস্তল দিয়ে। বলতে বলতে পিস্তলটা এগিয়ে দিল ভবতোষ ইন্সপেক্টরের দিকে। ইন্সপেক্টর চৌধুরী পিস্তলটা হাতে নিয়ে একবার ঘুরিয়ে ফিরিয়ে দেখলেন। চেম্বারটাও পরীক্ষা করলেন। 6টি চেম্বারেই গুলি ভরা। তারপর বললেন, কে উনি? কি নাম? চেনেন নাকি ওকে? হ্যাঁ, তা চিনি বই কি। বলো না রণজিৎ, কে তুমি? কি তোমার পরিচয়? আমার সত্যিকারের পরিচয়টাই বা কি? রণজিৎ যেন বোবা, একেবারে পাথর। ভবতোষ আবার বললে, তাছাড়া আমি যে হিমানী সেন সত্যি 8 বছর আগে এক চলন্ত রাতের গাড়ি থেকে ঠেলে ফেলে দেওয়া সত্ত্বেও আজও বেঁচে আছি, সেটা তুমি বললে যতটা বিশ্বাসযোগ্য হবে, আমি বললে কি তা হবে? রণজিৎ তথাপি চুপ। ইন্সপেক্টর, ওর নাম রণজিৎ মল্লিক। এককালের হাটখোলার ধনী মল্লিক পরিবারের ছেলে। আজ অবশ্য কিছুই নেই। সিনেমা লক্ষ্মীর পায়ে সবকিছু অর্পণ করে পরের দয়ায় কোনো মতে বেঁচে আছেন। কিন্তু ইন্সপেক্টর, বসুন। দীর্ঘ কাহিনী বিবৃত করতেও আমার কিছু সময়ের দরকার। ইন্সপেক্টর বসলেন এবং বসবার আগে চোখের ইঙ্গিতে সঙ্গের দুজন সেপাইকে কি যেন বললেন।
তারা সঙ্গে সঙ্গেই উপবিষ্ট রণজিতের পিছনে এসে দাঁড়ালো। আপনার নাম মিস্টার রণজিৎ মল্লিক? ইন্সপেক্টর প্রশ্ন করলেন বসবার পর রণজিৎকে। রণজিৎ যেমন বসেছিল তেমনই বসে রইল, কোনো সাড়া দিল না। ইন্সপেক্টর, হিমানিশ বলে। বলুন। ইন্সপেক্টর চৌধুরী তাকালেন হিমানিশের মুখের দিকে। সবকিছু বলবার আগে আপনার কাছে আমার একটা অনুরোধ আছে, ভবতোষ বললে। বলুন। আজকের ঘটনার কথা কাগজে বের হয় আমার ইচ্ছে নয়। কেন? কারণ আজকের ঘটনার সঙ্গে একটা নিষ্পাপ বালকও জড়িয়ে আছে। যদিও আজ আর সে অত ছোট নয়, বয়স এখন তার প্রায় 11। আমি চাই না সে তার মায়ের অতীতের কলঙ্কের কথা জানুক। যদিও আজকের ঘটনার সঙ্গে 8 বছর আগেকার একটি ঘটনার কোনো সংস্পর্শ নেই। আজ আমিও সে অতীতকে টেনে আনতে চাই না। তবু আদালতে দেবার মূলে যদি সব প্রকাশ হয়ে পড়ে। কিন্তু তাই বা কেন পড়বে? উনি আমাকে হত্যা করতে এসেছিলেন, সেটাই তো। আপনি সব কথা বলুন মিস্টার ডাট। আমার নাম ভবতোষ দত্ত নয় ইন্সপেক্টর। যদিও বোম্বাই শহরে এবং এই কলকাতা শহরেও এখন অনেকেই আমাকে ওই নামে জানেন। আমার নাম হিমানিশ সেন। বলুন সব কথা মিস্টার ডাট, মানে মিস্টার সেন। ভবতোষ তখন সংক্ষেপে 8 বছর আগেকার সব কথা, তার স্মৃতিভংশের কথা, পরে আবার স্মৃতি ফিরে পাওয়ার কথা সব বলে গেল। যখন বলা শেষ করলো রাত তখন প্রায় শেষ হয়ে এসেছে। মিস্টার সেন, আপাতত মিস্টার ডাট বলেই আমাকে সম্বোধন করবেন, ভবতোষ বললে। আচ্ছা, আপনার সেই স্ত্রী বর্তমানে এখন তিনি কোথায় আছেন, কি করছেন জানেন কিছু? না না, জানেন না। না, তবে এইটুকু জানি রণজিতের আশ্রয় আজ সে নেই। তার সম্পর্কে কোনো সংবাদই এখনো সংগ্রহ করতে পারেননি, ইন্সপেক্টর প্রশ্ন করল। না, কিন্তু সে আজ আমার কাছে মৃত। আর আপনার সেই ছেলে? তাকে, হ্যাঁ তাকে আমি আজও খুঁজছি। খুঁজে তাকে একদিন নিশ্চয়ই পাবো। রণজিৎকে অ্যারেস্ট করে এবং হিমানিসের টেপ রেকর্ডার থেকে টেপটা খুলে নিয়ে ইন্সপেক্টর চৌধুরী হিমানিসের হোটেলের সুইট থেকে যখন বের হয়ে গেল, রাতের আকাশ বাইরে তখন ফিকে হয়ে আসছে। ক্লান্ত, অত্যন্ত ক্লান্ত লাগছিল যেন হিমানিসের নিজেকে। একটু ঘুমোতে পারলে হতো, কিন্তু ঘুম যে আসবে না সেটা বুঝতে পারছিল হিমানিস। সোফা থেকে উঠে পাশের ঘরে গিয়ে অ্যাটাচি কেস থেকে একটা কালো মলাটের ডায়েরি বের করে নিয়ে এলো। ডায়েরির প্রথম পাতাতেই বড় বড় অক্ষরে দুটো নাম লেখা, রণজিৎ মল্লিক, সুনিতা। একটা লাল কালির ডট পেন দিয়ে প্রথম নামটা কেটে দিল। দ্বিতীয় নামটার দিকে চেয়ে থাকে কিছুক্ষণ যেন অপলক দৃষ্টিতে হিমানিস। মৃদু একটা হাসি রেখা হিমানিসের ওষ্ঠপ্রান্তে জেগে ওঠে। ধীরে ধীরে ডায়েরিটা বন্ধ করে হাত বাড়িয়ে ফোনের রিসিভারটা তুলে নিল হিমানিস। রিসেপশন, মিস্টার ডাট। আমার বাগডোগরা যাওয়ার প্লেনের টিকিটটা কালেক্ট করা হয়েছে তো? করেছেন? হ্যাঁ, পাঠিয়ে দিন আমার ঘরে। আর আমার ড্রাইভার এলে বলে দেবেন ঠিক যেন 9:30টায় হোটেলে গাড়ি নিয়ে আসে। দিন 5 পরে আমি দার্জিলিং থেকে ফিরব। হিমানিস রিসিভারটা নামিয়ে রাখল। এয়ারপোর্টের লাউঞ্জে এক ধারে একটা সোফার উপরে বসেছিল হিমানিস। হঠাৎ চমকে উঠল। কে? সুনিতা না? হ্যাঁ, ভুল হয়নি তার, সুনিতাই। পরনে দামি একটা শাড়ি, চোখে কালো কাচের চশমা, হাতে একটা দামি হ্যান্ডব্যাগ। সুনিতা এগিয়ে এসে টিকিট চেকিং কাউন্টারে দাঁড়ালো। ব্যাগ থেকে এয়ার টিকিট বের করলো। তবে কি সুনিতাও একই প্লেনে বাগডোগরা যাচ্ছে? সম্ভবত তাই। ও তার ছেলের কাছেই যাচ্ছে। কিছুক্ষণ বাদে অ্যানাউন্সমেন্ট হওয়ার পর একে একে যাত্রীরা প্লেনের দিকে এগিয়ে চলল। হিমানিস ধীরে ধীরে অগ্রসর হয়। শেষের দিকে সে সিট চেয়েছিল, সেই রকম সিটই তাকে দেওয়া হয়েছে। সুনিতা আগে আগে গিয়ে প্লেনে উঠল। প্রায় সকলের পিছনে গিয়ে হিমানিস প্লেনে উঠল। ফকার প্লেন। প্লেনে উঠে হিমানিস চারিদিকে একবার তাকালো। মাঝামাঝি জায়গায় সুনিতা বসে আছে। এয়ার হোস্টেস সিট দেখিয়ে দিল। হিমানিস বসল। বাগডোগরায় প্লেন থেকে নেমে কোনো তাড়াহুড়ো করলো না, কারণ তার জন্য ট্যাক্সি আগে থেকেই রিজার্ভ করা আছে।
এয়ার টিকিটের সঙ্গে তার ট্যাক্সি ভাড়া দেওয়া আছে। সুনিতার জন্য ট্যাক্সি ছিল। সে রওনা হয়ে যাবার পরই হিমানিশ রওনা হলো। যে হোটেলে উঠবার কথা হিমানিশের, সেই হোটেলের সামনে এসে গাড়ি দাঁড়াতেই ওর নজরে পড়ল সুনিতা যে ট্যাক্সিতে এসেছিল সেই ট্যাক্সিটা বের হয়ে যাচ্ছে। সুনিতা তাহলে ওই হোটেলেই উঠেছে। কে জানে পাশাপাশি ঘর কিনা। নিজের ঘরে ঢুকে জানলার পর্দা তুলে বাইরে তাকালো হিমানিশ। শীতের অত্যাচ্ছন্ন সন্ধ্যার ম্লান ধূসর আলো আকাশে ও পাহাড়ের শিখায় শিখায় ছড়িয়ে পড়েছে। তার সঙ্গে এখানে ওখানে মিশে রয়েছে ফগ। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ। এখনো শৈলপুরীতে সিজন আরম্ভ হয়নি। মার্চের গোড়া থেকে শুরু হবে। কাজেই টুরিস্টদের বিশেষ তেমন ভিড় থাকে না এই সময়টা শৈলপুরীতে। নিজের ঘর থেকেই মিতুলকে স্কুলে ফোন করলো হিমানিশ। প্রথমে রেভারেন্ড বিশ্বাসের সঙ্গে কথা বললে, তারপর মিতুল। মিতুল জবাব এলো, কখন এলে? এই তো। আসবে না? যাবো কাল সকালে। কাল তো তোমার ছুটি। আমাদের স্কুলের ছুটি এখনো আর 2 দিন আছে। তাই নাকি? হ্যাঁ, তুই চলে এসো ফাদার। আমার এয়ারগান এনেছো? এনেছি। তাই এক্ষুনি চলে এসো। আচ্ছা মিতুল, আজ যদি তোমার বাপি ফিরে আসে? কেমন করে আসবে? মিতুল বলে, মরে গেলে, স্বর্গে গেলে বুঝি কেউ আর ফিরে আসে? তোমার বাপি মরে যায়নি মিতুল। সত্যি? সত্যি? সত্যি বলছো? সত্যি আমার বাপি বেঁচে আছে? মরে যায়নি বাপি? সত্যি বলছি, তোমার বাপি মরে যায়নি, আজও বেঁচে আছে। তবে বাপি আমার কাছে আসে না কেন? অনেক দূরে ছিল কিনা, এতদিন পারিনি। এবারে যাবে তোমার কাছে। আসবে? বাপি আসবে? হ্যাঁ, কিন্তু তুমি তোমার বাপিকে চিনবে কি করে? কেন? আমি চিনতে পারবো। আসুক না বাপি, আমি ঠিক তাকে চিনতে পারবো। দেখো। পারবে? হ্যাঁ, আমার কাছে বাপির যে ছবিটা আছে সেটা তো রোজ রাত্রে দেখি। এখন তো আর তোমার বাপি ফটোর মতো দেখতে নেই। কে বললে? বাহ, বয়স হয়েছে না তোমার বাপির? চুল পেকে গেছে, অন্যরকম চেহারা হয়ে গিয়েছে। চিনতেই পারবে না হয়তো তুমি তোমার বাপিকে আজ। নিশ্চয়ই চিনতে পারবো। বেশ, দেখবো কেমন তুমি চিনতে পারো তোমার বাপিকে। কাল সকালে ঠিক 9টার সময় তোমার বাপি তোমার কাছে যাবে। সত্যি? সত্যি বলছো? কাল সকাল 9টায়? হ্যাঁ, কাল সকালে ঠিক 9টায়, মনে থাকে যেন। তুমি আসবে না? যাব। এসো, আমার বাপির সঙ্গে তোমার আলাপ করিয়ে দেব। হিমানিশ ফোনের রিসিভারটা নামিয়ে রাখলো। চোখ দুটো তার জলে ঝাপসা। বাইরে আলো আরো ম্লান, আরো বিষণ্ণ। সন্ধ্যা নামছে শৈলপুরীতে। ওই দিনই একটু পরে রেভারেন্ড বিশ্বাসের কাছ থেকে সংবাদ এলো মিতুলের কাছে তার মা এসেছেন দেখা করতে। সুনিতা বসেছিল ভিজিটার্স রুমে একটা চেয়ারে। মিতুল এসে ঘরে ঢুকল। মিতুল? সুনিতা ডাকলো। ধীরে ধীরে মিতুল সুনিতার সামনে এসে দাঁড়ালো। গুড ইভিনিং মামি। 2 হাত বাড়িয়ে সুনিতা ছেলেকে বুকে টেনে নেয়। কেমন আছো মিতুল? ভালো। সুনিতার কেমন যেন মনে হয় মিতুল আজ বড় ঠান্ডা, বড় শান্ত। রাগ করেছো মিতুল? আমি আমি আসিনি বলে অভিমান করেছো? না তো। কি হয়েছে তবে সোনা? মিতুল কোনো জবাব দেয় না। সুনিতা বোঝেনি, বোঝবার চেষ্টাও করেনি যে দীর্ঘদিন ধরে তার সন্তান মিতুলকে দূরে রাখার জন্য একটু একটু করে ক্রমশ মিতুল তার কাছ থেকে দূরে সরে গিয়েছে। মা ও সন্তানের মধ্যে যে আকর্ষণ, পরস্পরের স্নেহ ও ভালোবাসায় পরস্পরকে পরস্পরের সঙ্গে একাত্ম করে রাখে, সেই স্নেহ ও ভালোবাসার অভাবে কখন ইতিমধ্যে তাদের মধ্যেকার পরস্পরের প্রতি আকর্ষণটা আগের মতো আর নেই। আর সেটা থাকা সম্ভবও নয়। মিতুলকে আরো কাছে টেনে নিয়ে সুনিতা আবার জিজ্ঞাসা করে, কি হয়েছে মিতুল? কথা বলছো না যে?
মা, বলো, তুমি আমাকে এতদিন মিথ্যে কথা বলেছ। মিথ্যা কথা বলেছি তোমাকে? প্রশ্নটা করে রীতিমতো বিস্ময়ের সঙ্গেই ছেলের মুখের দিকে মা তাকালো। হ্যাঁ, তুমি বলেছ আমার বাপি নেই, মরে গেছে, স্বর্গে গেছে। সহসা যেন ধক করে ওঠে সুনিতার বুকের ভিতরে। সে ছেলের মুখের দিকে তাকিয়ে থাকে। ছেলের প্রশ্নের কি জবাব দেবে বুঝতে পারে না। বাপি তো বেঁচে আছে। বেঁচে আছে? কে বললে তোমাকে? সুনিতার বুকের ভেতরটা তখনও থরথর করে কাঁপছে, গলা শুকিয়ে এসেছে। হ্যাঁ, বাপি বেঁচে আছে, আবার মিতুল বললে। সুনিতা ফ্যাল ফ্যাল করে চেয়ে আছে তখনও ছেলের মুখের দিকে। মিতুল বললে, বাপি কাল এলে আমি বাপির সঙ্গে চলে যাব। বলবো, বাপি তুমি নিয়ে যাও, এখানে তোমাকে ছেড়ে থাকতে আমার একটুও ভালো লাগে না। তোমার বাপি কাল আসছে নাকি? প্রায় বোঝা গলায় প্রশ্নটা করে সুনিতা। হ্যাঁ, কিন্তু তুমি তো বললে না মিতুল। কে তোমাকে বলল যে তোমার বাপি বেঁচে আছে? ফাদার। ফাদার? তোমাদের স্কুলের ফাদার? না, সে অন্য ফাদার। আমাকে খুব ভালোবাসেন, কত জায়গায় বেড়াতে নিয়ে গিয়েছেন, আমি তাকে খুব ভালোবাসি। সুনিতার তখন যেন কেমন সবকিছু গোলমাল হয়ে যাচ্ছে। কে কে লোকটা? তবে কি কেউ? কিন্তু ওই সময় হোস্টেলের ঘন্টা বেজে উঠল ঢং ঢং করে। রাত্রের ডিনারের ঘন্টা। আমি যাই মা, রাত্রের ডিনারের ঘন্টা পড়ল। মিতুল চলে গেল। মিতুল চলে যাবার পরও অনেকক্ষণ বসে থাকে সুনিতা ভিজিটার্স রুমে। একবার মনে হয় তার রেভারেন্ড বিশ্বাসের সঙ্গে দেখা করে জিজ্ঞাসা করবে, কে ওই ফাদার লোকটা? কেনই বা তার সঙ্গে তার ছেলেকে দেখা করতে দেওয়া হলো? আবার মনে হয়, না, কাল সে আসবে, ছেলেকে আরো ভালো করে সবকিছু জিজ্ঞাসা করা দরকার। ছেলেকে সে হোটেলে নিয়ে যাবে। উঠে পড়ল সুনিতা, স্কুল কম্পাউন্ডের বাইরে এলো। রাতে শৈলপুরী যেন আলোর মালা গলায় দুলিয়ে অপরূপ হয়ে উঠেছে। ক্লান্ত অবসন্ন লাগছে নিজেকে, যেন বড় সুনিতার। আস্তে আস্তে হোটেলের দিকে হাঁটতে শুরু করে চড়াই উতরাই পথ ধরে। হোটেলে ফিরে এলো সুনিতা। নিজের ঘরে ঢুকে একটা সোফার উপরে বসে পড়ল। কোণে ফায়ার প্লেসে দাউ দাউ করে আগুন জ্বলছে। কে কে লোকটা? পিতুলের ফাদার কে? সমস্ত সন্দেহ, সমস্ত দ্বিধা ও সংশয়ের অবসান হতে চলেছে। গত 2 মাস ধরে যা ঘটে গিয়েছে সব কিছু যেন একটা কঠিন রূঢ় সত্যের ইঙ্গিত দিচ্ছে। ভবতোষ দত্ত আসবার পর থেকে যা যা ঘটেছে সব একে একে মনের পাতায় যেন সুনিতার ভেসে উঠতে থাকে। রাতের গাড়ির গল্প, 2 বন্ধু, বন্ধুর স্ত্রী, তাদের একটি সন্তান। এক বন্ধুর অন্য বন্ধুকে গাড়ি থেকে ঠেলে ফেলে দেওয়া, তারপর সেই বন্ধুর আশ্রয় থাকা। পার্ল নেকলেস, রজনীগন্ধা ফুল, ছোট ছোট ঘটনা, ছোট ছোট কথা, এমন কিছু কিছু ব্যাপার যা তাদের স্বামী স্ত্রী ছাড়া কারো জানা সম্ভব নয়। ভবতোষ দত্ত সেসব জানল কি করে? তবে কি ভবতোষ দত্ত তার স্বামী হিমানিশি 8 বছর পরে আবার মৃত্যুর অন্ধকার থেকে ফিরে এসেছে? সহসা যেন একটা ভয় শুনি তাকে কেমন অসার পঙ্গু করে দেয়। হ্যাঁ, ভবতোষ দত্ত আর কেউ নয়, হিমানিশি 8 বছর পরে আবার সে সামনে এসে দাঁড়িয়েছে। জেগে জেগেই যেন স্বপ্নের মতো সুনিতার মনে হয় ভবতোষ দত্ত তার সামনে এসে দাঁড়িয়েছে। তুমি চিনতে পেরেছো তাহলে এতদিনে? কি কি চাও তুমি? কেন এসেছো? কি চাও? হত্যার প্রতিশোধ। আমি আমি কিছু জানি না, কিছু জানি না। কিছুই জানো না? একেবারে কিছুই জানো না? না, না। মনে পড়ছে না বুঝি? 8 বছর আগে এক শীতের রাত্রে চলন্ত ট্রেনের কামরার মধ্যে তুমি, আমি, রানা, মিতুল। না, না। আমাকে মদ খাইয়ে নেশাগ্রস্ত করে। না, না। হিমানিশ এগিয়ে আসছে 2 হাত বাড়িয়ে। কি কি চাও? হিমানিশের 2 হাতে 10টা আঙুল তখন সুনিতার গলার উপর চেপে বসেছে।
একটা আর্ত শব্দের সঙ্গে সঙ্গে যেন তার ঘুম ভেঙে যায়। দু হাতে সে তার গলা কখন টিপে ধরেছে নিজেই। কই না, কেউ তো ঘরে নেই, সে একা। ঘরের কোণে ফায়ার প্লেসটা জ্বলছে ধিকি ধিকি। কখন যেন আগুন নিভে এসেছে, একটা রক্তি মাভা ফায়ার প্লেসের উপরের দেওয়ালে ছড়িয়ে আছে। সারাটা রাত্রি সুনিতা দু চোখের পাতা এক করতে পারল না। একটা অজ্ঞাত ভয়ে যেন সে সারাটা রাত ঘরের মধ্যে পাইচারি করে বেড়াতে লাগলো। ভবতোষের হোটেলে সেদিনকার সেই কথাগুলো কানের কাছে যেন ঝম ঝম করে বাজতে থাকে। হ্যাঁ, হত্যাই করতে চেয়েছিল। এই যে দেখছেন আমার কপালের ক্ষত চিহ্নটা, এটা আজও তার স্বাক্ষর বহন করছে। না হিমানিস, না, আমি তোমাকে হত্যা করতে চাইনি। দরজায় গায়ে মৃদু নখ পড়ল। চমকে উঠে সুনিতা, ভীত কণ্ঠে যেন অস্ফুট চেঁচিয়ে ওঠে, কে কে? ম্যাম সাহেব, মর্নিং টি। বাইরে থেকে হোটেল বয়ের গলা শোনা গেল। একটা বড় রকমের দীর্ঘশ্বাস রোধ করে সুনিতা এগিয়ে গিয়ে দরজাটা খুলে দিল। ভিজিটার্স রুমের বড় ওয়াল ক্লকটার দিকে একবার করে তাকাচ্ছিল মিতুল, আর জানালা পথে বাইরের কম্পাউন্ড ও গেটটার দিকে তাকাচ্ছিল। এখনো 10 মিনিট বাকি 9টা বাজতে। ঘড়ির কাঁটাটা এগুচ্ছে না কেন? এত আস্তে আস্তে চলছে কেন ঘড়িটা? ফাদার বলেছে ঠিক 9টায় তার বাপি আসবে। 10 মিনিট, 9 মিনিট, 8 মিনিট, বাপিকে সে ঠিক চিনতে পারবে। হলেই বা আজ তার চুল পাকা, তবু সে ঠিক চিনে নেবে তার বাপিকে। অস্থিরতায় উদ্বেগে মিতুল আর ভিজিটার্স রুমে থাকতে পারে না। সকলের সামনে বিরাট কম্পাউন্ডটা, একটা প্রাণীও নেই কম্পাউন্ডে। আজকের থেকেই ছেলেরা সব ছুটি শেষ করে স্কুলে হোস্টেলে ফিরে আসতে শুরু করবে। কালকের মধ্যে সবাই এসে পড়বে। পরশুদিন এমন সময় সবাই এসে পড়বে। বিভাস, রিন্টু, কাজল, চেতন, কৃষ্ণান, দিলীপ, তার বন্ধুরা সবাই এসে যাবে যে যার বাড়ি থেকে। গেটের পাশে ইউক্যালিপটাস গাছের পাতাগুলো প্রথম ভোরের আলোয় চিকচিক করছে। আজ যেন চারিদিকে কেবল খুশি আর খুশি। কোথায় কোন গাছে বসে একটা পাখি ডাকছে শীষ দিয়ে দিয়ে। আকাশে আজ আশ্চর্য, একটুও ফগ নেই কোথাও। ঝলমল করছে আকাশটা। বরফে ঢাকা কাঞ্চনজঙ্ঘার মাথাটা যেন একটা মস্ত বড় হীরার মুকুটের মতো ঝকঝক করছে আলো করে। সর্বত্র যেন ছড়িয়ে রয়েছে একটা আনন্দের সুর। হঠাৎ গেটের সামনে আসতেই নজরে পড়ল মিতুলের। চড়াই পথটা ধরে মাথায় টুপি, গায়ে একটা অ্যাশ কালারের গ্রেট কোট, কে যেন উঠে আসছে। কে আসছে? নিশ্চয়ই বাপি। এতক্ষণে নিশ্চয়ই ভিজিটার্স রুমের ওয়াল ক্লকটায় 9টা বেজেছে। ফাদার বলেছিল ঠিক সকাল 9টায় তার বাপি আসবে। নিশ্চয়ই বাপি। মিতুল আর অপেক্ষা করতে পারে না। গেট দিয়ে বের হয়ে সোজা সে উত্তরাই রাস্তাটা ধরে ছুটতে শুরু করে। আর কোথা থেকে ঠিক সেই মুহূর্তে চারিদিকে ঘন হয়ে ফগ নামতে শুরু করে। ভ্রুক্ষেপও করে না মিতুল, সে ছুটেই চলে। ফগ আরো ঘন, আরো নিবিড় হতে থাকে। ঝাপসা, অস্পষ্ট হয়ে যায় সব, তবু ছুটে চলে মিতুল, এবং একসময় ছুটে গিয়ে রাস্তায় ঠিক সেই লোকটাকে দুহাতে জাপটে ধরে বলে ওঠে, বাপি, তুমি আমার বাপি, তুমি আমার বাপি। হ্যাঁ মিতুল, আমি তোমার বাপি। চারিদিকে ঝাপসা, অস্পষ্ট। মিতুল ভালো করে কিছু দেখতে পায় না, নিবিড় ফগের জন্য। ঠিক চিনেছি তোমাকে আমি। ফাদার বলেছিল তোমাকে আমি চিনতে পারবো না বাপি। মিতুল, সত্যি তাহলে তুমি বেঁচে আছো বাপি? হ্যাঁ মিতুল। এতদিন কোথায় ছিলে? আসোনি কেন? আসবার উপায় ছিল না মিতুল। কত ডেকেছি তোমাকে পাপি পাপি বলে। আমিও তোমাকে ডেকেছি মিতুল, পাপি। আর এখানে তোমাকে একা থাকতে হবে না। সত্যি বলছো বাপি? হ্যাঁ হ্যাঁ, তোমাকে আমি নিয়ে যাব। কোথায় নিয়ে যাবে বাপি? অন্য এক জায়গায়। খুব মজা হবে বাপি। তুমি যাবে তো আমার সঙ্গে? হ্যাঁ, এখানে থাকতে আমার একটুও ভালো লাগে না। মিতুল, পাপি,
আমরা যেখানে যাব সেখানে কিন্তু তোমার মা থাকবেন না। থাকবেন না? না, তোমার মন কেমন করবে না তো? না, একটুও না। কবে তুমি আমাকে নিয়ে যাবে বাপি? কাল। কাল? ভারী মজা। তোমার স্কুলের ফাদারকে আমি বলে দেব কাল সকালে তোমার সেই ফাদার আসবে তোমাকে আমার হোটেলে নিয়ে যাবার জন্য। ফগ আরো নিবিড়, আরো ঘন হয়েছে। এখানকার ফাদার আমাকে যেতে দেবেন তো? নিশ্চয়ই দেবেন। খুব আশ্চর্য লাগছে, হঠাৎ বললে মিতুল। জানো বাপি, খুব আশ্চর্য লাগছে। কি আশ্চর্য লাগছে? তোমার গলাটা ঠিক সেই ফাদারের গলার মতো। তাই নাকি? হ্যাঁ, খুব ভালো ফাদার জানো। সেই তো বলেছিল তোমার আজ আসবার কথা আমাকে। মিতুল, ভাবি, তুমি যে কাল চলে যাচ্ছ আমার সঙ্গে যে তোমার দেখা হয়েছে, কাউকে কথাটা এখন কিন্তু বলবে না। কাউকে না? না, এমনকি তোমার মাকেও না। বলবে না তো? তাহলে কিন্তু তোমার সেই ফাদার খুব অসন্তুষ্ট হবেন। না, বলবো না। তবে সেই ফাদার খুব ভালো। যাও, এবার হোস্টেলে ফিরে যাও। চিনে যেতে পারবে তো? ভীষণ ফগ নেমেছে। খুব পারবো। ফগে যেতে আমার কোনো অসুবিধা হবে না, খুব অভ্যাস আছে আমার। তাহলে যাও, কাল আবার আমাদের দেখা হবে। নিচু হয়ে হিমানিশ ছেলের মাথায় একটা চুমু খেলে। লক্ষ্মী ছেলে আমার মিতুল। বেলা তখন বোধহয় 11টা বেজে গিয়েছে। বাইরে বেশ বৃষ্টি নেমেছে। হঠাৎ ফগ নামায় ও পরে বৃষ্টি নামাতে শৈলপুরীতেই সুনিতা ছেলের সঙ্গে দেখা করবার জন্য বেরোতে পারিনি। শুধু ছেলের সঙ্গেই নয়, রেভারেন্ড বিশ্বাসের সঙ্গেও দেখা করতে হবে। জানতে হবে সুনিতাকে কে কে ওই মিতুলের ফাদার, কেন তিনি তার বিনা অনুমতিতে মিতুলের সঙ্গে তাকে দেখা করতে দিয়েছেন। হোটেলের লাউঞ্জে বসেছিল শাড়ি পরে, প্রস্তুত হয়ে ফায়ার প্লেসের ধারে একটা নিচু বেতের চেয়ারে সুনিতা। হঠাৎ পরিচিত গলা শুনে চমকে ফিরে তাকায় সুনিতা। ভবতোষ দত্তর গলা। ভবতোষ দত্ত এখানে? হ্যাঁ, ভবতোষ দত্তই। হোটেলের ম্যানেজার মিস্টার সিংকে ভবতোষ বলছে। কালকের ফ্লাইটেই আমি কলকাতা ফিরে যাব। আজ রাত্রেই আমার বিল পাঠিয়ে দেবেন। ইয়েস স্যার। ভবতোষ দত্ত চলে গেল, ঘর থেকে বের হয়ে অন্য কোনো দিকে না তাকিয়েই। ভবতোষ কেবল আসেনি, এই হোটেলেই আছে। সে যে হোটেলে উঠেছে, সেও সেই হোটেলেই উঠেছে। ভবতোষ, ভবতোষ দত্ত। কে ভবতোষ দত্ত? আজ মনে হচ্ছে হিমানিশও ঠিক অমনি করে হাঁটতো, ঠিক যেমন করে হেঁটে ভবতোষ দত্ত লাউঞ্জ থেকে বের হয়ে গেল। বৃষ্টি, বৃষ্টি আর বৃষ্টি। একসময় বৃষ্টি যখন থামলো, সন্ধ্যার অন্ধকার ঘন হয়ে এসেছে শৈলপুরীতে। সুনিতা তার ঘরের মধ্যে বসেছিল একটা সোফার উপর। স্নান করেনি, খায়নি, প্রসাধন করেনি। যে শাড়িটা পরে সকালে বেরোবার জন্য প্রস্তুত হয়েছিল, পরনে এখনো সেই শাড়িটাই। না, আর সহ্য করতে পারছে না সুনিতা এই দ্বন্দ্বের, এই সংশয়ের অবসান হোক। হ্যাঁ, মুখোমুখি দাঁড়িয়ে এসে বলবে, চিনতে পেরেছি তোমাকে আমি। তুমি ভবতোষ নও, তুমি হিমানিশ। কিন্তু পারবে কি সুনিতা মুখোমুখি দাঁড়িয়ে ওই প্রশ্নটা করতে? ক্রমশ কথাটা যত ভাবে সুনিতা, যেন কি একটা ভয়ে কুঁকড়ে যায় মনটা। বুকটার মধ্যে একটা দপদপানি শুরু হয়। বন্ধ দরজার গায়ে মৃদু নখ পড়ল। আমার বোধহয় হোটেল বয়টা বিরক্ত করতে এসেছে। বলেই তো দিয়েছে সে কিছু খাবে না, কিছু চাই না তার। এগিয়ে গিয়ে সুনিতা দরজাটা খুলে দিতেই যেন একটা ঠান্ডা হাওয়ার ঝাপটা এসে ওর চোখে মুখে লাগলো। কে? আমি আমি ভবতোষ দত্ত। ভয় পেলেন নাকি সুনিতা দেবী? সুনিতা পাথর বোবা শূন্য দৃষ্টিতে চেয়ে আছে তখন ভবতোষের দিকে। গায়ে গরম একটা ড্রেসিং গাউন। ভবতোষ যেন সুনিতার পাশ কাটিয়ে এসে ঘরে ঢুকলো। তারপর চোখের সামনেই দরজাটা বন্ধ করে দিল। ডিনার টেবিলে খবর পেয়েছিলাম আপনি গতকাল এই হোটেলে এসে উঠেছেন। ভেবেছিলাম ডিনার টেবিলেই দেখা হবে।
কিন্তু দেখলাম না আপনাকে। সুনিতা বোবা, শুধু শূন্য দৃষ্টিতে চেয়ে আছে ভবতোষের দিকে। রাত অবশ্যই একটু হয়েছে, তা আমরা তো আর পরস্পরের অপরিচিত নই, তাই হঠাৎ মনে হলো পাশের ঘরেই বলতে গেলে আছেন, দেখা না করাটা ভালো দেখায় না। তাছাড়া কাল সকালেই তো চলে যাচ্ছি। কি হলো সুনিতা দেবী, চিনতেও পারছেন না আমায়? সুনিতা বোবা, ভবতোষের অষ্টপ্রান্তে পাক্কা এক টুকরো হাসি যেন ঝিলিক দিয়ে উঠল। একটা চাপা হিসির শব্দের মতোই যেন সুনিতার গলা থেকে একটা মাত্র শব্দ বের হয়ে এলো, হিমানিশ। ভবতোষের অষ্টপ্রান্তে সেই হাসি। ভবতোষ কোনো সাড়া দেয় না, কেবল সুনিতার মুখের দিকে চেয়ে থাকে। চার জোড়া চোখ পরস্পরের প্রতি নিবদ্ধ। স্তব্ধ নিশুতি রাত, বাইরে ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। ঘরের মধ্যে ফায়ার প্লেসের নিবন্ত আগুনের একটা রক্তি মাভা দেওয়ালে ছড়িয়ে আছে হিংস্র কুটিল। হিমানিশ, আবার যেন ফিস ফিস করে ডাকলো সুনিতা। ভুল করছেন আপনি সুনিতা দেবী, আমি হিমানিশ নই। 8 বছর আগে এক রাত্রে তার মৃত্যু হয়েছে। আমি ভবতোষ দত্ত। সুনিতা যেন আর দাঁড়াতে পারছে না, হাঁটু দুটো তার বেঁকে আসছে। বোবা গলায় সুনিতা বলে ওঠে, বিশ্বাস করো, বিশ্বাস করো, বিশ্বাস করো হিমানিশ। সে রাত্রে রানা যে তোমাকে চলন্ত গাড়ি থেকে ঠেলে ফেলে দেওয়ার সংকল্প করেছিল, কিছুই আমি তা জানতাম না। হিমানিশ মৃদু হাসল। রাতের গাড়ির কাহিনী তো আমি আপনার কাছে শুনতে চাইনি সুনিতা দেবী, সে কাহিনী ভবতোষের জানা। সুনিতা যেন আর পারে না দাঁড়িয়ে থাকতে, সোফাটার উপর বসে পড়লো, যেন ভেঙে পড়ল। হিমানিশ বললে, তার চাইতে বরং আসুন, রাতের গাড়ির কাহিনীর শেষটা কি হওয়া উচিত, কেমন হলে ভালো হয়, দুজন আমরা সেটাই একটু ভেবে দেখি। হিমানিশ, না না। সুনিতা দুহাতে মুখ ঢাকল, কান্নায় তার গলা তখন বুঝে এসেছে। কাহিনীর গোড়াপত্তন দেখেই বুঝতে পেরেছিলেন নিশ্চয়ই, হিমানিশ বললে। রাতের গাড়ির কাহিনী মিলনাত্মক হতে পারে না, পূর্ণচ্ছেদ টানার পরে আর বাকি কিছুই থাকে না। কি চাও তুমি হিমানিশ? হাত সরিয়ে মুখ তুলে তাকালো সুনিতা হিমানিশের দিকে। দু চোখের কোণ বেয়ে জল গড়িয়ে পড়েছে। বলো, বলো, কি চাও তুমি? আমাকে হত্যা করতে চাও? না সুনিতা দেবী, হত্যা আমি কাউকেই করতে চাই না। তুমি তোমার স্বর্গরাজ্যে সুখে বহাল তবিয়তে বিরাজ করো, লক্ষ লক্ষ চিত্রামোদীদের স্বপ্ন হয়ে থাকো। আমি শুধু একটা কথা তোমাকে জানাতে এসেছি, কাল মিতুলকে নিয়ে চলে যাচ্ছি। না না, আত্মকণ্ঠে চেঁচিয়ে উঠেছিল, মিতুলকে আমি ছাড়তে পারবো না। রাতের গাড়ির কাহিনীর ওইখানেই শেষ। মিতুলকে নিয়ে আমি চলে যাব। এতদিন সে জেনেছিল কেবল তার মা আছে, তার বাবা মরে গিয়েছে। আজ জানবে তার বাবাই আছে, আর কেউ নেই তার। বলতে বলতে পকেট থেকে একটা খাম বের করলো হিমানিশ। এই খামটা রাখো, তোমার কাছে যে চুক্তিবদ্ধ ছিলাম তোমার পারিশ্রমিকের ব্যাপারে, সেই চুক্তি মতো বাকি ৭৫,০০০ টাকার চেক এর মধ্যে আছে। চলি। হিমানিশ ঘর থেকে বের হয়ে যাওয়ার জন্য ঘুরে দাঁড়াতেই সুনিতা ছুটে গিয়ে হিমানিশের পথ আঁকলে হাঁটু ভেঙে তার সামনে বসে পড়ল। না না না, ক্ষমা করো আমাকে, তুমি ক্ষমা করো। মাথায় আঘাত লেগে স্মৃতিভ্রংশ হবার 8 বছর পরে আবার যেদিন আমার স্মৃতি ফিরে এসেছিল, সেই দিনই তোমাকে আমি ক্ষমা করেছি সুনিতা। কোনোদিনই হয়তো নিজের পরিচয় তোমার কাছে আর দিতাম না, যদি না জানতাম একজন আজও আমাকে ভোলেনি, আমার সন্তান, আমার মিতুলও যদি আমায় ভুলে যেত, আমি নিঃশব্দেই সরে পড়তাম। রাতের গাড়ির কাহিনীও তোমরা কেউ জানতে পারতে না। দয়া করো, মিতুলকে কেড়ে নিও না। না সুনিতা, তা হয় না।
মিতুল আজ ছোট থাকলেও এবং তুমি তাকে তোমার কাছ থেকে সরিয়ে রাখলেও একদিন তো সে বড় হবেই, তার বোঝবার ক্ষমতা হবে, সব কিছু বুঝতে পারবে। তখন যদি সে জানতে পারে তার মা শুধু একজন চিত্রাভিনেত্রী নয়, সে তার সারাটা জীবন বলতে গেলে একের পর এক পুরুষের রক্ষিতা হয়ে কাটিয়েছে। একটা চাপা আর্তনাদ যেন বের হয়ে আসে সুনিতার কণ্ঠ হতে। কিন্তু হিমানিশ নির্মম, নিষ্ঠুর। সে বলে চলে, তার সেদিনকার সে লজ্জা থেকে তো তুমি তাকে বাঁচাতে পারবে না সুনিতা, পারবে কি? কান্নায় যেন ভেঙে পড়ল সুনিতা। কাঁদছো কেন সুনিতা? তার চাইতে ভেবে দেখো, আমি যা স্থির করেছি তাই কি ভালো নয়? সে জানবে তার মা অন্য আরো 10 জন মায়ের মতোই ছিল, কোনো পাপ কোনো কলঙ্ক তাকে স্পর্শ করতে পারেনি। মা হয়ে ছেলের কাছ থেকে সেই শ্রদ্ধা ভালোবাসাটুকু তুই চাও না কোনোদিন? আমি তোমাকে কথা দিয়ে যাচ্ছি, তোমার সন্তানের বুক থেকে তোমার ছবি কোনোদিনও মুছে যাবে না। আর না, আর না, চুপ করো, তোমার দুটি পায়ে পড়ি, চুপ করো। বলতে বলতে সুনিতা কার্পেটের উপরে কান্নায় ভেঙে পড়ে একেবারে যেন লুটিয়ে পড়ল। হিমানিশ দাঁড়িয়ে রইল যেন প্রস্তরীভূত, সামনে পায়ের কাছে ভুলুণ্ঠিতা ক্রন্দনরতা সুনিতার দেহটার দিকে তাকিয়ে। সুনিতা ফুলে ফুলে কাঁদছে। একবার নিচু হয়ে যেন হিমানিশ সুনিতার মাথাটা স্পর্শ করবার চেষ্টা করলো, কিন্তু পরক্ষণে নিজেকে সম্বরণ করে ধীর পায়ে ঘর থেকে বের হয়ে গেল, স্পর্শ না করেই হাতটা টেনে নিয়ে। সুনিতা কাঁদতে লাগলো। এয়ারপোর্টের লাউঞ্জে বসেছিল হিমানিশ একটা সোফার উপরে সামনের দিকে তাকিয়ে। রেভারেন্ড বিশ্বাসের সঙ্গে মিতুল এসে লাউঞ্জে ঢুকলো। গত রাত্রে ফোনেই রেভারেন্ড বিশ্বাসের সঙ্গে সব কথাবার্তা বলে মিতুলকে এয়ারপোর্টে তার কাছে পৌঁছে দেবার ব্যবস্থা করে রেখেছিল। মিতুল, হিমানিশ ডাকল। মিতুল ছুটে এসে দুহাতে হিমানিশকে জড়িয়ে ধরে বলে ওঠে, ভাবি, তুমি আমার বাপি? ফাদার কাল রাত্রে তার ঘরে ডেকে নিয়ে গিয়ে আমাকে সব বলেন। মিতুল, শোনা আমার। বুকের মধ্যে আঁকড়ে ধরে ছেলেকে হিমানিশ। মাইকে ওই সময় প্লেনের ডিপার্চার ঘোষণা করলো, যাত্রীদের প্লেনে গিয়ে উঠতে বলল। মিতুলের হাত ধরে রেভারেন্ড বিশ্বাসের দিকে তাকিয়ে বললে হিমানিশ, চলি ফাদার, আসুন। তারপর মিতুলের মাথায় হাত রেখে রেভারেন্ড বিশ্বাস বললেন, গুড বাই মাই চাইল্ড, গুড বাই, গড ব্লেস ইউ। রেভারেন্ড বিশ্বাসের চোখে জল। হিমানিশ আর মিতুল হাত ধরাধরি করে ট্যামার্কের দিকে এগিয়ে চলেছে। আর অল্প দূরে একটা থামের আড়ালে দাঁড়িয়ে সুনিতা, তার অশ্রুসজল দৃষ্টি স্থির নিবদ্ধ অগ্রবর্তী হিমানিশ আর মিতুলের দিকে। হিমানিশ আর মিতুল চলে যাচ্ছে। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্তই। গল্প পাঠ তোমাদের ভালো লেগে থাকলে তোমাদের কাছে আবারও অনুরোধ থাকলো, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে তোমাদের মূল্যবান মতামত পাঠানোর জন্য। ধন্যবাদ।